পরদিন আফাক আর সমীরা হানিমুনের জন্য উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় চলে গেল। 10 দিন পর ফিরে এসে সে ওয়াজদানকে খুঁজতে গিয়ে জানতে পারল সে অফিসে আসেনি। রাতের খাবারের সময় আফাকের বাবা মনির হাসান জানতে চাইলেন, আজ অফিসে গিয়েছিলে? ওয়াজদানকে খুঁজতে গিয়েছিলাম। মনির হাসান কথার মাঝে বলে উঠলেন, সে ছিল না তাই তো? আফাক চুপচাপ খাওয়া চালিয়ে গেল। সে কিছু বলল না, কিন্তু মনে মনে ওয়াজদানকে নিয়ে উদ্বিগ্ন হলো। পরদিন অফিস থেকে ফেরার পথে সে ওয়াজদানের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানেও তাকে পাওয়া গেল না। আফাক একটি বার্তা রেখে এলো, তবুও ওয়াজদান ছিল অদৃশ্য, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আজ 17 ডিসেম্বর। আফাক জানত আজ মালিহার এক্সিবিশন। কয়েকদিন আগে সে আমন্ত্রণপত্র সংগ্রহ করেছিল, কারণ সে মালিহাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। অফিস থেকে বেরিয়ে সরাসরি আর্টস কাউন্সিলে না গিয়ে আফাক ডেইলি নিউজ পেপারের অফিসে চলে এলো। আর্টস কাউন্সিলে দারুণ একটা প্রদর্শনী চলছে, যাবে? রিপোর্টার বন্ধু সাজিদের ডেস্কের সামনে এসে বলল। সাজিদ বিস্ময় ভরা কণ্ঠে বলল, যাব। আমি তো দেরি করে ফেলেছি। বন্ধু আমার সহকারী রিপোর্টার এখন আর্টস কাউন্সিলে বসে আমাকে দোয়া দিচ্ছে, কারণ সন্ধ্যার সংবাদের জন্য প্রদর্শনী রিপোর্ট তৈরি করতে হবে। তাকে বলেছিলাম সোজা সেখানেই চলে যেতে, আমিও সরাসরি যাব, কিন্তু এখন এডিটর সাহেব ডাকছেন। উনি ছাড়লেই তো আমি বের হতে পারি। আর কতক্ষণ লাগবে? এই রিপোর্টার ফাইনাল করলে রওনা দেব। আফাক চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলো। সাজিদ দ্রুত রিপোর্ট শেষ করে এডিটরের টেবিলে রেখে চলে এলো। তারপর ফিরে আসতেই আফাক উঠে দাঁড়িয়ে বলল, যদি বয়স না থাকতো তাহলে পুরো মজাটাই জমে যেত। হ্যাঁ, তাহলে আমাদের পুরনো ক্রু আবার একসঙ্গে হয়ে যেত। সাজিদ মজা করে বলল, চলো তাকেও নিয়ে নিই, কিন্তু খুঁজবো কোথায়? লাইব্রেরিতে? আফাক অবাক হয়ে গেল। লাইব্রেরিতে? হ্যাঁ, রাস্তায় বলবো। সাজিদ রহস্য রেখে গাড়ির দিকে এগোলো। ড্রাইভ করতে করতেই আফাক জানতে চাইল, লাইব্রেরির ব্যাপারটা কি? লাইব্রেরি নয়, এটা এক মেয়ের ব্যাপার। ওয়াজদান আর মেয়ে অসম্ভব। সে তো মেয়েদের পাত্তাই দেয় না। আমাদেরও তো মেয়েরা পাত্তা দিত না, কিন্তু দেখো তোমার বিয়ে হয়ে গেছে, আমারও। ভাই, দুনিয়া হলো কাকতালীয় ঘটনাগুলোর এক বিশাল পুঁজি। এখানে সব কিছুই হতে পারে। সূর্য পশ্চিম দিক থেকে উঠতে পারে, বাতাসে প্রদীপ জ্বলতে পারে, পানিতে আগুন লাগতে পারে, আর ওয়াজদানও প্রেমে পড়তে পারে। তুমি আমাকে আগে বলনি কেন? এখন পুরো গল্প বলো। আরে আমিও কিছুদিন আগেই জানলাম, তাও আবার এক কাকতালীয় ঘটনার মাধ্যমে। ট্রেলার দেখিয়ে দিলে, এবার সিনেমাটাও দেখাও। বেশি কিছু না, কয়েক মাস আগেই আমি আর ওয়াজদান লাইব্রেরিতে ছিলাম। সেদিন দেখলাম সে বারবার একটা মেয়ের দিকে তাকাচ্ছে। মেয়েটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু তেমন অসাধারণ কিছু নয় যে ওয়াজদান এক নজরে মোহিত হয়ে যাবে। তারপর মেয়েটি চলে গেল, আমরা আমাদের কাছে ব্যস্ত হয়ে পড়লাম। ব্যাপারটা সেদিন ওখানেই শেষ হয়ে যায়। কিন্তু পরে যখন দেখলাম ওয়াজদান হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে, তখনও সন্দেহ হয়নি। তাহলে কিভাবে জানলে? 2 দিন আগে আমি লাইব্রেরিতে গিয়ে দেখি সে সেখানে বসে আছে। জিজ্ঞেস করতে বলল, সকালে আসে, সন্ধ্যা পর্যন্ত বই পড়ে, তারপর বাড়ি ফিরে। তখনই আমার সন্দেহ হয়। চেপে ধরতে মৃদু হেসে কিছু বলেনি, কিন্তু অস্বীকারও করেনি। আফাক গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে পড়ল সেই সন্ধ্যার কথা, যখন মালিহা নিঃশব্দে ওয়াজদানকে দেখছিল, আর ওয়াজদান ছিল অদ্ভুতভাবে বিমর্ষ। আফাকের কপালে ভাঁজ পড়ে গেল। ওয়াজদান লাইব্রেরির সিঁড়িতে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল,
ঠিক তখনই আফাক ও সাজিদ সেখানে এসে পৌঁছালো। এভাবে জ্ঞানের সমুদ্রে ডুবে ডুবে সাঁতার কাটতে থাকলে একদিন তলিয়ে যাবে। আফাক মজা করে বলতেই তার বই বন্ধ করে দিল। চলো, তোমাকে নিতে এসেছি। আমি যেতে পারবো না। কেন? আমি কারোর জন্য অপেক্ষা করছি তাই? সাজিদ বলল, যে মেয়েটার জন্য 3 মাস ধরে অপেক্ষা করছো, দেখে নিও সে আজও আসবে না। ওয়াজদান শান্ত গলায় বলল, আমি কখনোই তাকে, তার আশাকে আমার অপেক্ষার শর্ত বানাইনি। তাহলে তুমি স্বীকার করছো যে তুমি ওর জন্যই অপেক্ষা করো? ওয়াজদান মৃদু হেসে বলল, স্বীকার না করলেই বা কি? অস্বীকার করলেই বা কি? আফাক রাগান্বিত হয়ে বলল, ওয়াজদান, আমি তোমার কাছ থেকে এমন পাগলামো আশা করিনি। যে মেয়েকে তুমি মাত্র একবার দেখেছ, তার জন্যই নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ। এটা কি উন্মাদনা নয়? ওয়াজদান হাসল। উন্মাদনায়? কেউ একবার উন্মাদ হয়ে গেলে সে আর কিছুই বোঝে না। শুধু তার উন্মাদনাই তার একমাত্র সত্য হয়ে ওঠে। একদিনের অনুপস্থিতিতে তোমার উন্মাদনার কোনো পরিবর্তন হবে না, আর সে এসে তোমার অনুপস্থিতি লক্ষ্য করবে এমনটাও নয়। এখন চলো। ওয়াজদানের না বলা সত্ত্বেও তারা দুজন তাকে গাড়িতে নিয়ে এলো। সে একরকম অনিচ্ছা সত্ত্বেও এসেছিল, কিন্তু প্রদর্শনীতে মালিহাকে দেখে এক আকস্মিক সাক্ষাতে বিস্মিত হলো। আফাক কোথায় ছিল কে জানে, আর সাজিদ কারো সাক্ষাৎকার নিচ্ছিল। নিজেও না বুঝে আপনা আপনি ওয়াজদান মালিহার দিকে এগিয়ে গেল। তার হাতে সাজিদের ক্যামেরা ছিল। কোনো কিছু চিন্তা না করে অজান্তে সে মালিহার কয়েকটি ছবি তুলে ফেলে, আর চেহারায় ফ্ল্যাশের আলো পড়তেই মালিহা ফিরে দেখল ওয়াজদানকে। তারা দুজন চারপাশে সব কিছু ভুলে নিজেদের কথার মাঝে ডুবেছিল। হঠাৎই সেখানে এসে পৌঁছালো আফাক। মালিহার চেহারায় পরিবর্তনের হালকা ছায়া দেখতে পেলেও ওয়াজদানের চোখের ঝলক তাকে এমনভাবে বিভ্রান্ত করল যে সে কিছুক্ষণ দিশেহারা হয়ে দাঁড়িয়ে রইল। মালিহা ইতিমধ্যেই ফিরে যাচ্ছিল। আফাক এগিয়ে গিয়ে ওয়াজদানের কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলল, সে আমার বোন, আর আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। ওয়াজদান তার স্বভাবসুলভ অকপটতায় নির্দ্বিধায় বলে ফেলল। আফাক কিছুক্ষণ চুপ করেই তাকিয়ে রইল। তারপর কাঁধ থেকে হাত সরিয়ে বলল, এসো বাইরে গিয়ে কথা বলি। তারা দুজনে ঘাসের ওপর বসে ওয়াজদান পেছনে 2 হাত রেখে আকাশের অসীম নীলিমায় তাকিয়েছিল। আমি প্রথম মালিহাকে লাইব্রেরিতে দেখেছিলাম। আমি সেখানে সাজিদের জন্য অপেক্ষা করেছিলাম। তখন মালিহাকে আসতে দেখি প্রথমবার অজান্তেই তাকানোর পর আমি চোখ সরিয়ে নিই, কিন্তু চোখ সরানোর পরই মনে হলো আরেকবার তাকাই। নিজেকে তখন অদ্ভুত লাগছিল, তাই দৃষ্টি সরাতেই বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর সাজিদও চলে এলো, কিন্তু আমি মালিহার দিকে তাকানো বন্ধ করতে পারিনি। সে এমন জায়গায় বসেছিল যে যখনই আমি বইয়ের পৃষ্ঠা উল্টাতাম আমার দৃষ্টি তার চেহারার উপরই পড়ত। এত দূরত্ব আর উচ্চতা থাকার পরও আমি তার প্রতিটি রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার চোখের পাপড়ি, ওঠানামা, তার গলায় পড়া চিকন চেনে পেন্ডেন্ট, সব কিছু। বারবার তার মুখে এসে পড়া চোখ তার সে হাত দিয়ে সরিয়ে নিত। তখন তার কবজিতে পড়া কয়েকটি চুড়ি একসঙ্গে বেজে উঠত। আমি সেই শব্দ গুনতে শুরু করেছিলাম। মনে হচ্ছিল সে একদম আমার সামনে বসে আছে। তারপর মনে হলো সে অস্বস্তি বোধ করছে। হঠাৎ সে বই থেকে চোখ তুলে চারপাশে তাকালো, তারপর আবার মাথা নামিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পর সে আবার চারপাশে তাকাতে লাগলো। হয়তো সে
আমার দৃষ্টি অনুভব করেছিল। কিছুক্ষণ পর সে উঠে চলে গেল। মনে হলো যেন কোনো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু স্বপ্নের অনুভূতি তখনও রয়ে গিয়েছিল। পরের দিন লাইব্রেরিতে কোনো কাজ ছিল না, কিন্তু আমি তবুও সেখানে চলে গেলাম। নিজেও বুঝতে পারলাম না কেন, কিন্তু মালিহাকে দেখার পর আর কিছু ভাবার দরকার পড়ল না। তারপর যখন সে চলে গেল, আমিও চলে গেলাম। কিন্তু সেদিন তার চলে যাওয়ার স্বপ্ন ভাঙেনি, বরং স্থায়ী হয়েছিল। দ্বিতীয় দিন আমি আবার সে বারান্দায় গিয়ে বসে রইলাম, কিন্তু সে এলো না। অনেক অজানা উদ্বেগ জেগে উঠল। যদি সে আর না আসে? সে তো টানা 2 দিন এসেছিল, কিন্তু তার মানে এই নয় যে সে আজও আসবে। তবু আমি একটু নড়লাম না। দুপুর গড়িয়ে গেল। অবশেষে সে এলো, কিন্তু আমার দৃষ্টি যেন তাকে বেশি অস্থির করে তুলল। একটু পর সে উঠে পড়ল চলে যাওয়ার জন্য। এই কয়েক ঘন্টার অপেক্ষা আমাকে বুঝিয়ে দিল যে আমি তার অনুপস্থিতি সহ্য করতে পারবো না। আমি তার পেছন পেছন বেরিয়ে এলাম এবং সিঁড়িতে দাঁড়িয়ে তাকে ডাকলাম। সে থামলো, ফিরে তাকালো আমার দিকে, আর আমি তাকালাম তার চোখে। বলতে বলতে ওয়াজদানির ঠোঁটে হাসি ফুটে উঠল। আমার তার চোখের দিকে দেখা উচিত হয়নি। যা কিছু অবশিষ্ট ছিল তবে সেখানেই তলিয়ে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আমাকে বিয়ে করবেন? সে হেসে উঠল, যেন নিজেকেই হাস্যকর লাগছে। তার এই অকট স্বীকারোক্তিতে তার প্রচণ্ড রাগ উঠছিল, এতটাই যে সে আমায় বকা দিতেও পারেনি। কিন্তু আমি তাকে জানিয়ে দিয়েছিলাম আমি আবার প্রশ্নের উত্তরের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারবো। 3 দিন পর সে এলো, তবে আমার জন্য নয়, বই ফেরত দিতে। তবু সেটাই যেন বড় কিছু ছিল। অন্তত সে আমার সঙ্গে কথা বলার জন্য রাজি হয়েছিল। আমি জানি না ভালোবাসা প্রকাশের নিয়ম কি, জানি না কিভাবে তাকে অনুভব করানো যায়। শুধু এটুকু বুঝতে পেরেছিলাম আমি আমার হৃদয় উজাড় করে তার সামনে রেখে দেব। আমি সত্যি প্রেম নিবেদন করতে জানি না। সেই দিনটির পর মালিহা আর কখনো সেখানে আসেনি। 2 মাস ধরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সেই সিঁড়িতেই বসে দোয়া করতাম, অন্তত একবার এক ঝলকের জন্য হলেও সে যেন আসে। উত্তর না দিলেও অন্তত তার চেহারাটা যেন দেখতে পারি। সে আসেনি, কিন্তু আমি যে নিজেই একদিন তার সামনে চলে যাব তা কখনো ভাবিনি। সেদিন সন্ধ্যায় তোমাদের বাড়িতে তাকে দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। জানো তো, এতদিন যার জন্য অপেক্ষা করতে করতেই আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতাম, আমি কি শুধু নিজেই পাগলের মতো তাকে চেয়ে যাচ্ছি? সে কি কিছুই অনুভব করে না? কিন্তু সেদিন বুঝলাম সে এতটা উদাসীন নয়। কিন্তু শুধু এই অনুভূতি আমার জন্য যথেষ্ট নয়। আফাক, আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত তার সঙ্গে কাটাতে চাই। আমি সেই অধিকার চাই যাতে তাকে আমার বলতে পারি। বজদান থেমে গেল। হাত বাড়িয়ে গাছের উপর থেকে ধুলো ছেড়ে দিল, যেন তার মনের অস্থিরতা কিছুটা মুছে ফেলতে চাইছে। আফাক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর প্রশ্ন করল, মালিহা কি কখনো এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলেছে? একবার তার চোখে নিজের প্রতিচ্ছবি দেখেছিলাম, কিন্তু তার ঠোঁট থেকে আজও সেই শব্দ বের হয়নি যা আমি শুনতে চাই। সে থামল, তারপর গম্ভীরভাবে বলল, কাল সে আমাকে লাইব্রেরিতে ডেকেছে। তুমি কি মালিহার ব্যাপারে সিরিয়াস? তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাসের বিষয় নয় ওয়াজদান। মালিহা খুবই সরল মেয়ে, যুক্তি বা সমঝোতা বোঝে না। সে শুধু এতটুকু জানি
ভালোবাসা মানে নিখুঁত, ভালোবাসা যেখানে কোনো অনুভূতি বিক্রি হয় না, কোনো স্বার্থ জড়িত থাকে না। সে এতটাই পাগল আর সরল যে জানি না গভীর প্রেমের আঘাতও তীব্র হয়, কিন্তু সে ভীষণ সংবেদনশীল। সামান্য আঁচড় লাগেও কেঁপে ওঠে। যদি সত্যি কোনো ক্ষত লেগে যায় তবে তা সহ্য করা তার জন্য কঠিন হবে। সাবধান থেকেও, ওয়াজদান তাকে কখনো কষ্ট দিও না। আই প্রমিস, আমি তার সমস্ত কষ্ট নিজের উপর নেব, কিন্তু মালিহাকে কষ্ট পেতে দেব না। চলো ভেতরে যাই, আমি এখনও মালিহার সঙ্গে দেখা করিনি। তুমি যাও, আমি এখন বাসায় যাব। কেন? কারণ মালিহার সামনে আমি নিজেকে সংযত রাখতে পারি না, আর তোমার সামনে এটা করা ঠিক হবে না। এতক্ষণ ধরে এত কথা বললে, তখন তো সেন্সের কথা একবারও মনে হলো না, আর এখন ভিতরে যেতে লজ্জা লাগছে। আমি আসলে মালিহার কথাই ভেবে বলছি। এমন পরিস্থিতিতে যে কোনো বোনই নিজের ভাইয়ের সামনে অস্বস্তি বোধ করবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়াজদান চলে যেতে লাগলো, কিন্তু আফাক তাকে থামালো। ভাই সাজিদের ক্যামেরাটা অন্তত দিয়ে যাও। কোথায় নিয়ে যাচ্ছ? ওহ, ভুলে গিয়েছিলাম। নিজের মাথায় হাত মেরে গলায় ঝোলানো ক্যামেরাটা খুলে আফাকের দিকে বাড়িয়ে দিল, তারপর বিদায়ের ভঙ্গিতে হাত নেড়ে চলে গেল। লাউঞ্জটা সাজানো ছিল অতি পরিপাটি। রাতের খাবারের পর সবাই যেন আপন আপন গল্প আড্ডায় ডুবেছিল। সোফায় গম্ভীর ভঙ্গিতে মোস্তফা আসিম বসেছিল তার বড় ছেলে মোজাম্মিলের সঙ্গে। একক সোফায় বসেছিলেন আয়েশা বেগম, তাদের সামনে বসেছিলেন মোজাম্মিল, মোস্তফার স্ত্রী আনিকা আর ওয়াজদান। আলাদা হয়ে নরম কার্পেটে বসে 1 বছরের ভাতিজাকে কোলে নিয়ে খেলছিল। তবু তার মনে যেন চলছিল এক অদৃশ্য যুদ্ধ। কোনো শব্দে, কোনো বাক্যে সে কথা শুরু করবে, ঠিক তখনই সে বিস্ফোরণের মতো নীরবতা ভেঙে দিল কাউকে। বিশেষভাবে লক্ষ্য না করে হঠাৎ বলে উঠল, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওখানে বসে থাকা পর থেকে এই কথাটা শুনি। অবশ্যই খুশি হয়েছিল, কিন্তু কথাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে কেউ সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি। মোস্তফা আজিম বিস্মিত হয়ে বললেন, আমাদের দিক থেকে দেখলে এটা নিঃসন্দেহে খুশির খবর, কিন্তু তুমি যে সম্পর্ক বেঁধে রেখেছ সেই প্রেক্ষিতে তোমার কাছে এটা আনন্দের মুহূর্ত হলেও মেয়েটি এবং তার পরিবারের কাছে হয়তো এই বছরের সবচেয়ে ভয়াবহ সংবাদ হয়ে দাঁড়াবে। আব্বু, আমি সিরিয়াস। সে তার কৌতূহলের জবাবে গম্ভীরভাবে বলছিল, ইভেন আই এম সিরিয়াস মাই সন। আমি কখনো আমার ছেলেদের থেকে অবহেলা বা দায়িত্বহীনতা আশা করিনি, আর তোমার কাছ থেকে তো একেবারেই না। আমি কখনো ওয়াজদান থেকে এমন কিছু আশা করিনি, কিন্তু এখন তাকে লেকচার দিও না। আমি ওর দায়িত্বহীনতার কারণ বুঝতে পেরেছি। আয়েশা মোস্তফা তার স্বামীকে ছেলের ওপর ক্ষুব্ধ হতে দেখে থামিয়ে দিলেন, তারপর অর্থপূর্ণভাবে বললেন, ভুল ওয়াজদানের নয় মোস্তফা সাহেব, বরং আপনার। আমার ছেলে বড় হয়ে গেছে, আর এখন নিজেই তার জন্য একজন জীবনসঙ্গী খুঁজতে চাই, অথচ এটি আমাদের ভাবার কথা ছিল। একদম ঠিক বলেছেন আম্মু, এই কথাটা সম্পূর্ণ যুক্তিযুক্ত। ওয়াজদান নিঃসন্দেহে দায়িত্বশীল ছেলে, কিন্তু কেউ তো থাকুক যার জন্য সে দায়িত্ব নিতে পারে। মোজাম্মিল, আপনার কি মনে হয়? আনিকা স্বামীর মতামত জানতে চাইল। ভদ্রলোক কখনো স্ত্রীর কথায় দ্বিমত করতে পারে না, আর এখন তো দ্বিমতের কোনো সুযোগ নেই। তাহলে ঠিক হয়ে গেল, পরের সপ্তাহে আমরা আনিকার বাবা মায়ের কাছে গিয়ে শাহিলার জন্য প্রস্তাব দিব। 1 মিনিট আম্মু। ওয়াজদান শাহিলার নাম শুনে হঠাৎ বলে উঠল, আমি শাহিলাকে বিয়ে করতে পারবো না।
এই কথা শুনে সবচেয়ে বেশি আহত হয়েছিল আনিকা। তার অভিব্যক্তি দেখে ওয়াজদান বলল, সরি ভাবি, সাহেলা সত্যিই খুব ভালো মেয়ে। যদি ভালো হয় তাহলে না বলার কারণ কি? মোস্তফা আজিম কিছুটা বিরক্ত হয়ে জানতে চাইলেন। আমি মালিহা ফারুকীকে বিয়ে করতে চাই। 1 সেকেন্ড দেরি না করে ওয়াজদান উত্তর দিল। ঘরে যেন মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো। আনিকার মনে হলো এই দীর্ঘ নীরবতার কারণ তার উপস্থিতি। তাই সে নিঃশব্দে এগিয়ে এসে শিশুটিকে ওয়াজদানের কোল থেকে নিয়ে চলে গেল। এটা আজকের কথা নয় ওয়াজদান। মোজাম্মেলের বিয়ের কয়েক মাস পরেই আমি আনিকার আচরণ দেখে ঠিক করেছিলাম, সময় এলে সাহিলাকে আমাদের ছোট বউ করে আনবো। ওয়াজদান বিস্ময়ে তাকিয়ে রইল। কিন্তু আমি তো কখনই সিদ্ধান্তের অংশ ছিলাম না। আমি অবাক হচ্ছি, আপনি শুধু ভাবেননি, বরং সাহিলার পরিবার পর্যন্ত কথা বলে ফেলেছেন। আর আমাকে আজ জানানো হলো, আমাদেরও তো আজই জানানো হলো। আয়েশা বেগম অভিমানী সুরে বলছিলেন। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আর বলো তো, এই মেয়েটির নাম কি যেন বললে? যাই হোক, তিনি যেন মনে করতে চাইলেন, কিন্তু বলার আগেই ইচ্ছা বদলে ফেললেন। তার নাম মালিহা ফারুকী। ওয়াজদান তার মায়ের গলার উপেক্ষার স্বর পছন্দ করল না, তাই স্পষ্ট করে নাম বলে বলল, আমি তার সঙ্গে লাইব্রেরিতে দেখা করেছিলাম। আর এই সম্পর্ক কতদিন ধরে চলছে? মোস্তফা আজিম ছেলের দিকে তাকিয়ে জানতে চাইলেন। 3 মাস হতে চলল। আয়েশা বেগম যেন হঠাৎ কিছু বুঝতে পারলেন। তাই তো এতদিন ধরে তুমি কাজকর্ম ছেড়ে কোথায় হারিয়ে থাকতে, এবার বুঝতে পারলাম। জি। ওয়াজদানের কণ্ঠ এখনও স্থির ছিল। সে যাই হোক, তোমার বিয়ে সাহেলার সঙ্গেই হবে। তিনি একরকম সিদ্ধান্ত জানিয়ে দিলেন। কিন্তু আমি মালিহার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আয়েশা বেগম শুনি ক্ষুব্ধ হয়ে বললেন, হ্যাঁ, এখন শুধু এটাই শোনা বাকি ছিল। বেশ, খুব ভালো করে নিজের সিদ্ধান্ত তুমি নিজেই নিয়ে নাও। আমাদের বা কি অধিকার আছে তোমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলার? এমন বলবে না আম্মু। ওয়াজদান তার মায়ের অসন্তোষের উদ্বিগ্ন হয়ে সে তার পাশে বসা মায়ের বাহু আলতোভাবে জড়িয়ে ধরল, যেন বুঝিয়ে বলতে চায়, আপনি যদি একবার তাকে দেখেন আর তার সাথে কথা বলেন, আমি নিশ্চিত অবশ্যই তাকে আপনার ভালো লাগবে। আমি সাহেলার সঙ্গে বহুবার দেখা করেছি, কথা বলেছি, আর তাকে আমার সত্যি পছন্দ হয়েছে। আম্মু, ব্যাপারটা এখন তো একেবারে জেতের মতো লাগছে। ওয়াজদান ক্লান্ত স্বরে বলল, তাহলে তুমি কি করছো? ভালোবাসা। ওয়াজদান এক শব্দে উত্তর দিয়ে উঠে চলে গেল। আপনি চুপ করে কেন ছিলেন মোস্তফা আজিম? আপনার ছেলে কি বলে গেল শুনলেন? স্বামীকে চুপ থাকতে দেখে আয়শা বললে। মোস্তফা আজিম যেন কোনো গভীর চিন্তায় ছিলেন। তিনি স্ত্রীর দিকে দেখলেন, কিছুক্ষণ ভেবে নিয়ে শান্ত স্বরে বললেন, আমার মনে হয় আয়শা, তোমার ওয়াজদানের কথা মেনে নেওয়া উচিত। এভাবে কিভাবে মেনে নেব? কেন? এতে সমস্যা কোথায়? এই বাড়িতে সাহেলা আসুক বা মালিহা, আমাদের জন্য তাদের তেমন কিছুই যায় আসে না, কিন্তু ওয়াজদানের জন্য সেটা অনেক বড় ব্যাপার। শেষ পর্যন্ত তো জীবন তাকেই কাটাতে হবে, তাই না? আর আনিকা, তার কি কোনো অনুভূতি নেই? তার ছোট বোন এবারই বউ হয়ে আসার কথা ছিল, এখন অন্য কেউ আসবে। সেটা কি তার জন্য সহজ হবে? সে তো আমার কথায় রাজি হয়েছিল, এমনকি নিজের বাবা মার সঙ্গেও বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলেছে। এতক্ষণ চুপ করে থাকা মোজাম্মেল এবার উদ্বিগ্ন হয়ে বলল, আম্মু, ব্যাপারটা এত দূর নিয়ে যাওয়ার দরকার কি ছিল? আনিকা আমার স্ত্রী, কিন্তু তার পরিবারের সামনে এখন আমাকে বিব্রত হতে হবে? কোনো বিব্রত হওয়ার দরকার নেই। আমি বলে দিয়েছি, এই বাড়িতে কেবল
সাহেলাই বউ হয়ে আসবে? তুমি বলে দিলে ঠিকই, কিন্তু ওয়াজদান কি বলল? তার কি হবে? তার অনুভূতির কথা একবারও ভেবে দেখবে না তুমি? মোস্তফা আজিম কপালে ভাঁজ ফেলে বললেন। আয়েশা বেগম অভিযোগ শুনি ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমি কি তার কথা ভাবছি না? আমি তার মা, তার ভালোর জন্যই ভেবেছি বলে সাহিলাকে বেছে নিয়েছিলাম। ওয়াজদান তেমন শান্ত স্বভাবের ছেলে, সাহিলাও ঠিক তেমনই কম কথা বলে, ভদ্র আর অতি শান্ত স্বভাবের মেয়ে, তার উপর শিক্ষিত, সুন্দরীও বটে। আপনি তো নিজেই ইসলামের বিধান জানেন, বলুন। সাহিলার মধ্যে আসলে কোনো খুঁত খুঁজে পান না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ওয়াজদানের মন। ওয়াজদানের মন তো এখন মালিহার দিকে। মোস্তফা সাহেব, এই বিষয়ে আমাকে আর কিছু বলবেন না প্লিজ। বোঝাতে হলে নিজের ছেলেকে বোঝান, যেন মায়ের কথা মেনে নেয়। আমি তার শত্রু নই। তিনি বিরক্ত হয়ে উঠে চলে গেলেন। তার চলে যাওয়ার পর মোস্তফা আজিম মোজাম্মেলের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হচ্ছে মোজাম্মেল, ওয়াজদান সত্যি মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়েছে। আমিও তাই ভাবছি, নইলে তো সে এই নিয়ে কোনো কথাও তুলতো না। বরং আমার চেয়ে আপনার সাথে ওর বেশি ফ্রি। তাহলে বলুন, সে কি সত্যি ওই মেয়ের প্রেমে পড়েছে? মোস্তফা আজিম চিন্তিত হয়ে বললেন, ওয়াজদানের মতো ছেলের ক্ষেত্রে কতটা আসক্ত, এই শব্দটাই অপ্রাসঙ্গিক। তাহলে আম্মু কিভাবে রাজি করাবো? মোজাম্মেল চিন্তিত কণ্ঠে বলল, রাজি হয়ে যাবে, ওর প্রতিক্রিয়া স্বাভাবিক। আমি প্রথমে চমকে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম ওয়াজদান যদি সত্যি মালিহার সঙ্গে থাকতে চায়, তাহলে আমাদের এতে বাধা দেওয়া উচিত নয়। এরপর মোজাম্মেলের দিকে তাকিয়ে বললেন, আমার স্ত্রীর কথা বাদ দাও, বরং বলো তোমার স্ত্রীকে কিভাবে সামলাবে? আমি মনে করি না আনিকা এ নিয়ে আমার সঙ্গে কোনো তর্ক করবে। সে নিজেই শুনেছে যে ওয়াজদান একটি মেয়ের প্রতি আগ্রহী, বরং আমার মনে হয় এখন সে নিজেই চাইবে না।